গুলির আগেও আবু সাইদকে আবার পেটানো হয়েছিল। আবু সাইদ তার কাছে পানি চেয়েছিল। বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ সকল ভয় সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে সেদিন পুলিশের সামনে গিয়ে বুক চিতিয়ে দিয়েছিল। এই গুলির আগেও আবু সাইদকে আবার পেটানো হয়েছিল। গুলি করার পরে সে তো প্রথমে তার যখন এই সাইডগুলো দিয়ে লাগে তখন সে ঝাঁকি দিয়ে উঠে, তারপরে আবার সে দাঁড়ানোর চেষ্টা করে হাত করে, তারপরে পুলিশ আবার গুলি চালায়। আবু সাইদ তার কাছে পানি চেয়েছিল। আমাদের কাছে নিউজ আসে যে আমাদের কিছু ভাইদেরকে তারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আটকে রেখে নির্যাতন করছিল। তো আমরা এর প্রতিবাদে আমরা এগিয়ে যেতে থাকি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথমত ৩ নম্বর গেটের সামনে যখন আমরা পৌঁছাই তখন সেখানে আমাদেরকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫০-৬০ জন সদস্য আমাদের প্রথমত বাধা দেয়। সেই বাধাকে অতিক্রম করে আমাদের মিছিলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে গিয়ে অবস্থান করে। ১ নম্বর গেটের সামনে গিয়ে অবস্থান করার পরে সেখানে যে আমাদের সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্লোগান দিতে থাকে এবং দাবি জানাতে থাকে যে কোটা বাতিল করতে হবে, কোটা সংস্কার করতে হবে এবং আমাদের যে সমস্ত ভাইদেরকে আটকে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যাদেরকে নির্মমভাবে যাদেরকে পেটানো হয়েছে এবং হামলাকারী যারা ছিল তাদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। ঠিক এই মুহূর্তে আমাদের কিছু ভাইরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের ঠিক সামনে অবস্থান করতেছিল আর পুলিশরা ১ নম্বর গেটের সাথে একবারে লাগোয়াভাবে অবস্থান করতেছিল। গেটের তালা লাগানো ছিল। ১ নম্বর গেটের ভিতরে ছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কিছু সন্ত্রাসী ছিল। তারা প্রশাসনকে বিভিন্নভাবে উস্কিয়ে দিচ্ছিল। তো একটা পর্যায়ে যে আমাদের শিক্ষার্থীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে আমাদের ভাইদেরকে উদ্ধার করার জন্য পুলিশের কাছ থেকে যখন বলতেছিল, পুলিশ তখন তাদের সেই কথাকে গ্রাহ্য না করে পুলিশ সে সময় নির্বিচারে ছাত্রদের উপর গুলিবর্ষণ শুরু করলো। আমাদের আন্দোলনের ভাইরা মাইকের মধ্যে ঘোষণা দিচ্ছিল যে আপনারা আমাদের ভাইদেরকে পেটাবেন না, আপনারা গুলি চালাবেন না, কিন্তু পুলিশ এ ধরনের কোনো কিছুই তোয়াক্কা না করে আমাদের সেখানে প্রায় শতাধিক ভাইদেরকে সেদিন আহত করে। পরবর্তীতে একটা পর্যায়ে যখন এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে যখন এভাবে অনেক ভাইয়েরা আমাদের আহত হচ্ছিল, পুলিশ গুলি চালাচ্ছিল, ১ নম্বর গেটের পাশ থেকে পুলিশ গেটের ভিতর থেকে বাইরে ছাত্রদেরকে লক্ষ্য করে, শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমরা অনেকেই পুলিশকে বিভিন্নভাবে নিবৃত করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদ সকল ভয় সকল কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে সেদিন পুলিশের সামনে গিয়ে বুক চিতিয়ে দিয়েছিল। পুলিশ যেন এই অন্যায় আর না চালায় এবং তারা যেন আমাদের শিক্ষার্থীদের উপরে এই যৌক্তিক দাবির বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান না নেয়, সেজন্য সে একটা সিম্বল হিসেবে সে দুহাত প্রসারিত করেছিল, তার বুক চিতিয়ে দিয়েছিল। কিন্তু সেদিন আপনারা দেখেছেন, এটা গোটা পৃথিবী দেখেছে যে সেদিন পুলিশ খুব কাছ থেকে আমাদের প্রিয় সহযোদ্ধা, আমাদের প্রিয় ভাই আবু সাইদকে কিভাবে নির্মমভাবে গুলি করেছে। এই গুলির আগেও আবু সাইদকে আবার পেটানো হয়েছিল এবং ১৫ তারিখেই টার্গেট ছিল যে তারা রংপুরে, যেহেতু আন্দোলন হচ্ছিল, দুর্বার আন্দোলন হচ্ছিল, রংপুরে তারা কিলিং মিশন পরিচালনা করবে। এই কিলিং মিশনের অংশ হিসেবে ১৬ই জুলাই আবু সাইদের জীবনটা তারা কেড়ে নেয়। তারা আরও অনেককেই মেরে ফেলার চেষ্টা করেছে, অনেকেই এখনও পঙ্গু হয়ে আছে, এখনও তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। কিন্তু আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা আবু সাইদকে যখন গুলি করা হয়, আপনারা দেখেছেন যে ওই পুরো
জায়গাটা ফাঁকা ছিল, শুধু মাঝখানে আবু সাঈদ একাই ছিল, আর আমাদের শিক্ষার্থীরা অনেক দূরে দূরে ছিল, কারণ পুলিশ সে সময় গুলি করতেছিল। আর আমাদের কিছু শিক্ষার্থীরা ইট পাটকেল ছুটতেছিল বিভিন্ন মানে দূর থেকে। তো আমি ঠিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট থেকে একটু অদূরেই ছিলাম, কারণ আমিও তখন গুলিবিদ্ধ হয়েছি। আমার ঘাড়েও তখন হচ্ছে যে ছররা গুলি লেগেছে, এবং গ্যাসের যে ঝাঁঝালো ইয়াতে আমি হচ্ছে ওইখানে মানে পড়েছিলাম আর কি। ওইখানে একটা ইয়া আছে আপনার হচ্ছে মানে একটা ড্রেনের মতো আছে ওইখানে, ওইটার মধ্যে আমি ছিলাম। তো আমি দেখতে পাচ্ছিলাম যে আবু সাঈদ হচ্ছে যে তার শরীরে মানে পুলিশ তো খুব কাছ থেকে, গুলিটা খুবই কাছ থেকে করছে, ধরেন এই 8-10 হাত এরকম খুব কাছ থেকে আর কি পুলিশ গুলি করছে। গুলি করার পরে সে তো হচ্ছে প্রথমে মানে তার যখন এই সাইডগুলো দিয়ে লাগে তখন সে ঝাঁকি দিয়ে উঠে, তারপরে আবার সে দাঁড়ানোর চেষ্টা করে হাত ইয়া করে, তারপরে পুলিশ আবার গুলি চালায়। সে এইভাবে 3 বারের বেলায় আসলেও সে হচ্ছে মানে তার শরীরে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে সে রাস্তায় গিয়ে মানে 1 নম্বর গেটের ওইখানে 2টা রাস্তা ডিভাইডেশন আছে, ডিভাইডেশনটা পার হয়ে সে পরের রাস্তাটায় গিয়েই সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমাদের এক ছোট ভাই আয়ান নাম, সে প্রথমে দৌড়ে এসে তাকে হচ্ছে মানে তার একটা হাত ঘাড়ের মধ্যে নেয়। ঘাড়ের মধ্যে নেওয়ার পর তখন আবু সাঈদ, ওই আয়ানের কাছ থেকে এটা আমরা শুনেছি যে আবু সাঈদ তার কাছে পানি চেয়েছিল তখন আর কি, এটা তার লাস্ট ইয়া ছিল, কিন্তু হচ্ছে তাকে পানি সেই মুহূর্তে খাওয়ানো সম্ভব হয়নি। একটু পরে আবু সাঈদ আর কোনো রেসপন্স করেনি। তারপরে হচ্ছে তাকে আমাদের আরও বাকি সহযোদ্ধারা সাথে সাথে এসে তাকে হচ্ছে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলে হসপিটালে তার মৃত্যু হয়। এবং এই মৃত্যু নিয়েও রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং রংপুরের প্রশাসন তালবাহানা করে যে তাকে দেরিতে হসপিটালে নিয়ে আসা হয়েছে, সে মারা গেছে অনেক দেরিতে, এই ধরনের নানান ধরনের। তার লাশকে মূলত উদ্দেশ্য ছিল যে তার লাশকে গুম করে দেওয়া। আমরা তো এটা নিয়েও আন্দোলন করেছি যে তার লাশকে কোনোভাবে হচ্ছে যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, আমরা তার জানাজা করবো, আমাদেরকে জানাজাও করতে দেয়নি। পরবর্তীতে 17ই জুলাই আবু সাঈদের গায়েবানা জানাজা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। পরবর্তীতে পুলিশ কড়া নিরাপত্তা পহরার মধ্য দিয়ে পুলিশ হচ্ছে তার লাশ বাসায় নিয়ে যায় গভীর রাতে। তারা আমাদের সহযোদ্ধার লাশ আমাদেরকে দেখতেও দেয়নি এবং হচ্ছে আমাদেরকে জানাজাটুকু করতে দেয়নি। 16ই জুলাই, এটা সময়টা 2:30 থেকে 3টা আবু সাঈদ মারা যাওয়ার এরকম একটা আনুমানিক সময়। ওই সময় তো আসলে আমরা ওইভাবে টাইমগুলো করতে পারছিলাম না। তো আবু সাঈদ মারা গেল, এটা আমরা নিশ্চিত হলাম 3টা 3:30টার মধ্যেই আমরা নিশ্চিত হয়েছি যে আমাদের একজন সহযোদ্ধা মারা গেছে এবং আরও কিছু সহযোদ্ধা গুরুতরভাবে আহত হয়েছে। আমরা খবর পাচ্ছিলাম যে তারাও মারা গেছে, কিন্তু আসলে তারা মারা যায়নি, তারা গুরুতরভাবে আহত হয়েছিল। তো সে সময় আমাদের সহযোদ্ধা যখন মারা যায়, আমরা হচ্ছে এই জিনিসটা আমাদের জন্য খুবই কষ্টের ছিল মেনে নেওয়াটা। এটা আমরা সকলেই চাচ্ছিলাম যে আমরা আবু সাঈদের আমাদের প্রথমে সেখানে সেই যে মঞ্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট, সেখান থেকে আমরা আমাদের যারা সমন্বয়করা ছিলেন, যারা ছাত্র প্রতিনিধি ছিলেন, সকলেই ঘোষণা দিচ্ছিলেন যে আমাদের ভাই, আমাদের সহযোদ্ধার আমরা জানাজা করতে চাই, আমাদের জানাজা হইতে হবে। এই যে জায়গায় সে শহীদ হয়েছে সেই জায়গাতেই আমরা তার জানাজা করতে চাই, আমাদেরকে জানাজা করতে দিতে হবে, এটা আমাদের দাবি ছিল। কিন্তু আমরা যখন মেডিকেলে যাই, তার লাশ মেডিকেলেও গুম করে রাখা হয়। তার লাশ মেডিকেলে কোথায় রাখা হয়েছে এটা আমাদেরকে বলা হয় না। তারপরে আমরা প্রশাসনকে চাপ সৃষ্টি করি। এক পর্যায়ে আমরা থানা ঘেরাওয়ের কর্মসূচি দেই, রংপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে ঘেরাওয়ের কর্মসূচি প্রদান করি বিভিন্নভাবে। তারপরে পুলিশ আমাদের হাতে লাশ দেয়নি, আমাদেরকে লাশ না দিয়ে পুলিশ লাশটা দেয়নি আমাদের হাতে, যে জানতো পুলিশ যদি এই লাশ নিয়ে আমরা যদি সেখানে জানাজার আমরা করতে পারি তাহলে আওয়ামী লীগের পতন হয়তো বা আরও আগেই হয়ে যেত আর কি। সে কারণে পুলিশ আমাদেরকে লাশটি দেয়নি। এটা
খুবই বিভিন্ন স্তরের নিরাপত্তা দিয়ে, র্যাব ছিল সেদিন বিজিবি ছিল এবং পুলিশ ছিল মেট্রোপলিটনের, এই বিভিন্ন বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আবু সাঈদকে, তার সাথে কাউকে তেমন যেতেও দেওয়া হয়নি যে তার বাসায় গিয়ে জানাজাতে অংশগ্রহণ করবে, এবং তাকে গিয়ে দ্রুত তার দাফন কাফনস্থ করার জন্য পুলিশ হচ্ছে করে আর কি। 17 জুলাই শহীদ আবু সাঈদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটে শহীদ আবু সাঈদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সহযোদ্ধারা সকলেই অংশগ্রহণ করে এবং সেদিন আবু সাঈদের বিচারের দাবিতে সেদিন ক্ষুদ্র ক্ষুদ্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আমি সেদিন অসুস্থ ছিলাম, আমি ইনজুর্ড থাকার কারণে আমি না শুধুমাত্র আমাদের যারা সহযোদ্ধা ছিল তারা রংপুর মেডিকেল কলেজে কেউ আমরা ভয়ে চিকিৎসা নিতে যেতে পারছিলাম না, কারণ ওইখানে চিকিৎসা নিতে গেলে গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল। তার জন্য আমরা প্রাইভেট যে হসপিটাল ক্লিনিকগুলো ছিল এগুলোতেও আমাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছিল না, আমাদেরকে হচ্ছে যে ওই করে রাখা হচ্ছিল আমাদের। তারপরে আমার পরিচিত এক ভাই ছিল, ওনার মাধ্যমে আমি আমার চিকিৎসার ব্যবস্থা করি, আমার সররা গুলিগুলো ছিল ওগুলো বের করা হয়, তারপরে হচ্ছে আমাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে উনি ওনার নিরাপত্তায় খুব গোপনীয়তার সাথে। পরবর্তীতে আমি ওই অসুস্থ অবস্থায় আমি 19শে জুলাই আবার আন্দোলনে অংশগ্রহণ করি। 19শে জুলাই রংপুরের একটা গুরুত্বপূর্ণ কালো অধ্যায় ছিল। 19শে জুলাই আমার আরেক বন্ধু, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ইমরান, সে তাকে পুলিশ কাছে ডেকে নিয়ে, অর্থাৎ পুলিশ তার আন্দোলনকারীদের সাথে নেগোশিয়েট করবে বলে কাছে ডেকে নিয়ে পুলিশ তার চোখে গুলি করে এবং হচ্ছে সেদিন আমার সামনে সেদিন পুলিশ রংপুরের প্রায় 6 জনকে একটা গুলিতেই মেরে ফেলে। এইভাবে 6টা লাশ সেদিন রংপুরে পড়ে যায় এবং রংপুরের মানুষ সেদিন থেকে আর পিছু পা হয়নি। আমাদের ভাইদেরকে মারা হয়েছে গুলি করে, ছাদের ওপর থেকে গুলি করা হয়েছিল, বিভিন্নভাবে বিভিন্ন পাশ থেকে গুলি করা হয়েছিল, কিন্তু আমাদের ভাইরা, রংপুরের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ এই শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারেনি। তারা আন্দোলনকে বেগবান করেছিল এবং পরবর্তীতে হচ্ছে 21 তারিখ 22 তারিখ এই দিনগুলোতে হচ্ছে সরকার নানান তালবাহানা করে কারফিউ দেয়, সে সময় শাটডাউন করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। সে সময়ও আমরা যোগাযোগ করতে পারছিলাম না, আর আমাদের পিছনে সবসময় ডিজিএফআই পুলিশ প্রশাসনের লোকজন লাগানো ছিল। আমরা আসলে সকলের সাথে মিটিং করতে পারছিলাম না। আমাদের কয়েকজন যারা সমন্বয়করা ছিল, আমরা কখনো মিটিং করেছি শ্মশানে গিয়ে, আমরা মিটিং করেছি নদীর ধারে গিয়ে, আমরা মিটিং করেছি গভীর রাতে এক নির্জন জায়গাতে গিয়ে। আমাদের এইরকম জায়গায় আমাদের কোনো রাত আমাদের শ্মশানে কাটাইতে হয়েছে। রংপুর বলা যায় 4 তারিখেই রংপুরে বিজয় হয়েছে। রংপুরে আমরা 4 তারিখ রংপুরের যে আছে টাউন হল আছে, টাউন হলে আমরা শহীদ মিনারে আমরা হচ্ছে মোমবাতি প্রজ্বলন করে আমরা রংপুরকে বিজয় ঘোষণা করি 4 আগস্ট, অর্থাৎ 35শে জুলাই।